প্রতিদিন ঢাকার প্রায় 2 কোটিরও বেশি মানুষ ধুলো, ধোঁয়া আর ক্ষতিকর কণায় ভরা বাতাসে শ্বাস নিচ্ছে। এই বাতাস তাদের ফুসফুসে ঢুকে রক্তে মিশে ধীরে ধীরে পুরো শরীরকে ক্ষতিগ্রস্ত করছে। বিশ্বজুড়ে বাতাসের মানের সূচকে ঢাকা প্রায়ই শীর্ষে থাকে, তবে এটা ভালো অর্থে নয়। 2021 সালে বায়ু দূষণ বিশ্বব্যাপী 81 লাখ অকাল মৃত্যুর কারণ ছিল, যার একটা বড় অংশ দক্ষিণ এশিয়ায়। শিশুদের মৃত্যুর কারণগুলোর মধ্যে বায়ু দূষণ এখন দ্বিতীয় স্থান দখল করে আছে। এই নীরব ঘাতক শুধু তাদের অকাল মৃত্যুর জন্যই দায়ী নয়, বরং যারা বেঁচে থাকে তাদের স্বাস্থ্যেরও দীর্ঘমেয়াদী ক্ষতি করে। আর এই বিশ্বব্যাপী ভয়াবহতার এক জীবন্ত প্রমাণ হলো আমাদের ঢাকা। তবে প্রশ্ন হলো, আমাদের এই শহরটা এই অবস্থায় এলো কিভাবে? আর এই অবস্থা থেকে আমাদের মুক্তি কি আদৌ সম্ভব? ঢাকার বায়ু দূষণ হঠাৎ করে তৈরি হয়নি। দ্রুত নগরায়ন, অপরিকল্পিত নির্মাণ, পুরনো গাড়ি, ইটভাটা এবং বর্জ্য পোড়ানো, এই সব কিছু মিলে তৈরি হয়েছে এক বিষাক্ত পরিস্থিতি। বাতাসে থাকা সবচেয়ে বিপজ্জনক সূক্ষ্ম কণা হলো PM2.5। What's a PM2.5 and why? PM2.5 PM2.5. and PM2.5 it's the particles in air pollution that are 2.5 microns in that they can penetrate into our lungs and they can cause cancer, they can increase asthma, they can increase cardiovascular disease, stroke. এগুলো এতই ছোট যে সহজেই ফুসফুসের ভিতরে প্রবেশ করে রক্তে মিশে যেতে পারে। এর ফলে হৃদরোগ এবং ফুসফুসের দীর্ঘমেয়াদী সমস্যা হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়। ঢাকায় শীতকালে দূষণ সবচেয়ে বেশি প্রকট হয়। যেমন 21 ফেব্রুয়ারি 2025 ঢাকার একুআই ছিল 242, যা খুবই অস্বাস্থ্যকর বা ভেরি আনহেলদি হিসাবে চিহ্নিত। তবে এই বিষয়ে আরও জানার জন্য আমাদের একিউআই স্কেল সম্পর্কে জেনে নেওয়া উচিত। 0 থেকে 50 হলে বাতাস ভালো মানের, 51 থেকে 100 হলে এটির মান মধ্যম, কিন্তু 201 থেকে 300 হলো খুবই অস্বাস্থ্যকর, আর 300-র উপরে গেলে সেটা বিপজ্জনক বা হ্যাজার্ডাস। শীতকালে তাপমাত্রা কমে যাওয়ায় দূষিত কণাগুলো ভূমির কাছাকাছি আটকে থাকে। এর সাথে যখন নির্মাণ কাজের ধুলো আর যানবাহনের ধোঁয়া মেশে, তখন সেটা তৈরি হয় স্মগে, যেটি মানবদেহের জন্য খুবই ক্ষতিকারক। চলুন দেখে আসি বায়ু দূষণ আমাদের জীবনে কতটা প্রভাব ফেলেছে। 2021 সালে বাংলাদেশে বায়ু দূষণজনিত কারণে 2 লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে 19,000 শিশুও রয়েছে যাদের বয়স 5 বছরেরও কম। এবার চলুন ইউনিভার্সিটি অফ শিকাগোর করা একটি রিপোর্ট দেখা যাক, যেখানে বলা হয়েছে বাংলাদেশের মোট 16 কোটি 64 লাখ মানুষের প্রত্যেকেই এমন এলাকায় বাস করে যেখানে বার্ষিক গড় বায়ু দূষণের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মানের চেয়ে বেশি। আর দেশের 96.8% মানুষ এমন অঞ্চলে বাস করে যেখানে বার্ষিক গড় বায়ু দূষণের মাত্রা বাংলাদেশের নিজস্ব জাতীয় মান 35 মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটারের চেয়েও বেশি। এমনকি সিলেট, যেটি দেশের সবচেয়ে কম দূষিত জেলা, সেখানেও বায়ু দূষণের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনার চেয়ে 6.7 গুণ বেশি। ঢাকার PM2.5 এর প্রধান উৎসগুলো হলো ইটভাটা, নির্মাণ কাজের ধুলো এবং যানবাহনের ধোঁয়া। বিভিন্ন গবেষণায় এই তথ্যই উঠে এসেছে। এই রিপোর্টটি ওয়ার্ল্ড ব্যাংকের, এটি সেন্টার ফর পলিসি ডায়ালগের, আর সর্বশেষ ক্লিন এয়ার ফান্ড। এই রিপোর্টগুলো থেকে এটা অন্তত স্পষ্ট যে আমাদের বায়ু দূষণের প্রধান উৎসগুলো কি কি। তবে এর পাশাপাশি আরও একটা বড় উৎস হচ্ছে আমাদের আশেপাশের দেশ থেকে চলে আসা দূষণ। ওয়ার্ল্ড ব্যাংকের এই রিপোর্টে উল্লেখ আছে চট্টগ্রাম, ঢাকা এবং খুলনার পলিউশনের 30%ই আসে ইন্ডিয়া থেকে। শিশু, বয়স্ক এবং খোলা জায়গায় কাজ করা শ্রমিকরা এই দূষণে সবচেয়ে বেশি ভোগেন। বায়ু দূষণ হৃদরোগ, স্ট্রোক এবং ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। গর্ভাবস্থায় PM2.5 এর শিকার হলে অপরিণত জন্ম এবং কম ওজনের শিশুর জন্ম হওয়ার ঝুঁকি বাড়ে। এই ধরনের ঘটনা ঢাকার প্রেক্ষাপটেও এখন দেখা যাচ্ছে। এটা শুধু পরিবেশের সমস্যা না, এটা একটা জনস্বাস্থ্য জরুরি অবস্থা। আর সমাধান তখনই কাজ করবে যখন সবগুলো সেক্টর একসাথে এগিয়ে আসবে। তাহলে কি করতে হবে? আসুন একটা কার্যতালিকা দেখি। নির্মাণ সাইটগুলো ঢেকে কাজ করা, রাস্তায় নিয়মিত ধুলো দমন আর যানবাহনের নির্গমন পরীক্ষা, এসবের রুটিন তদারকি আরও কড়া করতে হবে। কম সালফার জ্বালানি ব্যবহার আর ইউরো স্ট্যান্ডার্ডে যানবাহন আপগ্রেড করার জন্য স্পষ্ট একটা রোডম্যাপ তৈরি করতে হবে। সব ইটভাটা,
জিগজ্যাগ বা টানেল প্রযুক্তিতে রূপান্তর করতে হবে, আর অফ সিজনেও মনিটরিং চালু রাখতে হবে। আরও বেশি CAMS স্টেশন বসাতে হবে, যাতে শুধু কতটা দূষণ হচ্ছে তাই নয়, বরং কোথা থেকে এই দূষণ ছড়াচ্ছে সেগুলোও যেন আইডেন্টিফাই করা যায়। ভাঙা রাস্তা দ্রুত মেরামত, নিয়মিত জল ছিটানো, নির্মাণ সাইট ঘিরে ফেলা আর গাড়ির চাকা ধোয়ার ব্যবস্থা করতে হবে। ঝুঁকিপূর্ণ সময়গুলো আগেই AI প্রযুক্তি ব্যবহার করে শনাক্ত করা গেলে স্কুলের সময়সূচি, নির্মাণ কাজ বা রাস্তার খোরাখুরি আরও স্মার্টভাবে পরিকল্পনা করা যাবে। ব্যক্তিগত সুরক্ষায় কি করা যেতে পারে? যেসব দিনে AQI উচ্চ লেভেলে থাকবে সেসব দিনে N95 বা FFP2 মাস্ক ব্যবহার করবেন। ঘরের ভেতরে ভালো ভেন্টিলেশন আর ফিল্টার ব্যবহার করবেন, তাতে অন্তত সাময়িক সুরক্ষা পাওয়া যাবে। বাজেট শুরুতে খরচ বেশি মনে হলেও দীর্ঘমেয়াদে স্বাস্থ্য খাতে ব্যয় কমে আসবে আর মানুষের আয়ুও বাড়বে। ডেটা গ্যাপ, এখনও পর্যাপ্ত মনিটরিং স্টেশন নেই, আর দূষণ আসলে কোন জায়গা থেকে আসছে সেটাও ঠিকমতো বোঝা যায় না। তাই এই তথ্য দ্রুত সবার জন্য উন্মুক্ত করতে হবে, আর যার জন্য দরকার আমাদের পর্যাপ্ত পরিমাণ মনিটরিং স্টেশন। এনফোর্সমেন্ট, আইন আছে কিন্তু প্রয়োগ খুবই দুর্বল। নির্মাণ নিয়ন্ত্রণ, পুরনো যানবাহন আর ইটভাটা সব জায়গায় কড়া নজরদারি জরুরি। ঢাকার দূষণ শুধু কিছু সংখ্যার গল্প নয়, এটি শিশু, প্রবীণ এবং শ্রমিকদের প্রতিদিনের গল্প। তবে সুখবর হলো সমাধান আমাদের হাতেই আছে। সঠিক মানদণ্ড প্রয়োগ, পরিচ্ছন্ন জ্বালানি, ইটভাটা সংস্কার, স্মার্ট ট্রাফিক, বর্জ্য ব্যবস্থাপনা এবং AI চালিত পূর্বাভাস, এই সবগুলোকে একসাথে কাজে লাগানো গেলে বায়ুর মান বদলানো সম্ভব। আপনি কি করতে পারেন? AQI দেখে দিনের পরিকল্পনা করুন। উচ্চমাত্রার দূষণের দিনে বাইরে কম সময় কাটানোর চেষ্টা করুন। নির্মাণ কাজের ধোঁয়া বা বর্জ্য পোড়ানো দেখলে 333 নম্বরে কল করে রিপোর্ট করুন। প্রতিটি শ্বাসই মূল্যবান। আজকের ছোট্ট সিদ্ধান্তই আগামী দিনের বড় পরিবর্তনের সূচনা হতে পারে। আর সেই পরিবর্তনের কেন্দ্র হতে পারে আমাদের এই ঢাকা, একটি শহর যা থেমে থাকার জন্য নয়, বরং এটি আশার, উদ্ভাবনের আর টিকে থাকার গল্প লেখার জন্য। কিন্তু সেই গল্প আমরা তখনই লিখতে পারবো যখন আমরা সবাই মিলে আমাদের নিজেদের অবস্থান থেকে পদক্ষেপ গ্রহণ করব।